যাদের সাহায্য করার কথা তারা বিপরীতে মানে উল্টো দিকে দাঁড়িয়ে আছেন। সাহায্য যদি নাও করতেন তাও একটা মানে বুঝতাম, উল্টো দিকে দাঁড়িয়ে পড়ছেন। এনএসজির বিপরীতে নিজেকে দাঁড় করায় কি বা কারা? দেখুন, মানে আমি রাজনৈতিকভাবে ভাবছি যে আজকে সন্দেশখালির যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সবাই একটা যখনই এনএসজি নামে বা এনআইএ ইনভলভড হয়, তার মানে সেখানে কোনো নেশনকে চ্যালেঞ্জ করার বা একেবারে যে নেশন স্টেটকে চ্যালেঞ্জ করার মতো কোনো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাছাড়া এনএসজি বা এনআইএ আসেন, আপনারা জানেন যে এনএসজি এবং এনআইএ এদের দুজনের ম্যান্ডেটটা কী, একেবারে গভর্নমেন্টের সরকারের বা সাংবিধানিক ম্যান্ডেটটা কি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনএসজি এনআইএ শুধু এখানে আসেন না, কেরালাতেও যান, আপনার মনে থাকবে। কিন্তু এখানে আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিভিন্ন সভায় গিয়ে এই যে একেবারে টার্গেট করা, কি ওরা বোধহয় হয়তো এসে রেখে গেছে, এই যে এজেন্সিকে টার্গেট করা। আফটার অল এনএসজি এনআইএ তো কোনো পলিটিক্যাল পার্টির কোনো এজেন্সি নয়, যদিও পলিটিসাইজ আনফর্চুনেটলি করা হচ্ছে, সেটা বিজেপি করুক টিএমসি করুক। আজকে বিজেপি এখানে অপোজিশনে থাকলে যদি বিজেপি এই কাজটা করতো আমি একইভাবে কন্ডেম করতাম। এবং টিএমসি আজকে যেটা করছে এর ফলে টিএমসিরই আখেরে ক্ষতি হবে, কারণ টিএমসি অ্যাজ এন পলিটিক্যাল পার্টি, আগের দিন অভিজিৎ গাঙ্গুলির একটা ইন্টারভিউতে উনি বলছিলেন যে আমি থাকলে এর সিম্বল কী করে থাকতো আমি দেখে নিতাম। আমি বলছি এই ধরনের অ্যাটাক করলে ডেমোক্রেসির যে ভিত, এই এজেন্সিগুলো আফটার অল ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইন্টারেস্টকে সেফগার্ড করে, প্রোটেক্ট করে। আমরা ঘুমাতে যাই এদের ভরসায়। এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যখন এদেরকে ডিরেক্টলি অ্যাটাক করেন, ডেমোক্রেসির ভিতে অ্যাটাক করছেন। ডেমোক্রেসির ভিতে শুধু নয়, আমার কোথাও একটা মনে হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে সঙ্গে যা অত্যন্ত অবিচ্ছেদ্য অংশ একজন ভারতীয় নাগরিক হিসেবে আমাদের অনুধাবনের এবং রাষ্ট্রের আমাদেরকে দেওয়ার জায়গা থেকে রাষ্ট্রকে পাল্টা আমাদের ফিরিয়ে দেওয়ার জায়গা, সেটাও কোথাও আক্রান্ত হচ্ছে। দেশের ভিতর থেকে দেশেরই কোনো রাজনৈতিক শক্তির দ্বারা যদি সার্বভৌমত্বের প্রশ্নটি আক্রান্ত হয়, তাহলে তাকে কি নিতান্ত রাজনীতি বলা যায়? যদি এটা রাজনীতিও হয় তাহলে এটা দেশ বাঁচানোর তো নয়। কিশলয়, একেবারে এখান থেকেই আমার সঙ্গে রয়েছেন আমার দুজন অতিথি। ঋত্বিক পাল রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা মেজর ঋত্বিক পাল, এবং এখন বিজেপি নেতা, এবং তারই সঙ্গে সঙ্গে রয়েছেন সৃজন ভট্টাচার্য রয়েছেন, সিপিআইএম প্রার্থী যাদবপুরের। আমি প্রথমেই মেজর ঋত্বিক পালের কাছে যাব। মেজর ঋত্বিক পাল, আপনার যে আপনি সার্ভিস দিয়েছেন দেশকে, তার জন্য আমরা প্রত্যেকে গর্বিত। আমি আজকে আপনাকে একটা ছোট্ট কোট পড়ে শোনাচ্ছি। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, তুমি মানে এজেন্সি অর্থাৎ এনএসজি নিজে নিয়ে এসেছো কিনা কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক পকেটে করে নিয়ে এসে কারুর বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ তো নেই। মেজর ঋত্বিক পাল, আমি সৃজনবাবুর কাছে আসার আগে আপনি একজন প্রাক্তন সেনাকর্তা এবং মেজর হিসেবে বলুন, এনএসজি 5টা বন্দুক পকেটে করে ঢুকিয়ে নিয়ে এসে সন্দেশখালিতে এই আবু তালেবের বাড়িতে ঢুকিয়ে দিল বলে আপনার মনে হয়? বলুন। দেখুন, পশ্চিমবঙ্গের চালচিত্র দেখে আমার অনেকগুলো চলচ্চিত্রের কথা মনে পড়ছে। যেমন বাংলা সিনেমা পাতালঘর থেকে হিন্দি সিনেমা দৃশ্যম পর্যন্ত। 2003 সালে শীর্ষেন্দু বাবুর লেখার অনুকরণে পাতালঘর সিনেমাটি আমরা দেখেছিলাম। সেই সময় দেখেছিলাম যে একজন বিজ্ঞানী অঘোর সেন, তিনি মাটির নিচে একটা অদ্ভুত যন্ত্র লুকিয়ে রেখেছিলেন, যেটা বাজালে মানুষ ঘুমের দেশে চলে যায়। আর 2024-এ আমরা দেখলাম সন্দেশখালির বিখ্যাত বিজ্ঞানী শেখ শাহজাহান, সে মাটির নিচে দেশি এবং বিদেশি এমন অনেক যন্ত্র রেখেছে যেটা চালালে মানুষ চিরঘুমের দেশে চলে যায়। অতএব এ রাজ্যে মুখ্যমন্ত্রী বলছে শেখ শাহজাহান রাখেনি, বলছেন কোনো প্রমাণ নেই ওগুলো ওখানে ছিল। এনএসজি পকেটে করে ঢুকিয়ে এনেছে। আমি আসছি, ওই পয়েন্টে আসছি। অতএব লক্ষ্মীর ভান্ডারের আড়ালে যে অস্ত্রের ভান্ডার গড়ে উঠছিল সেটাতে কারোর কোনো সংকোচ নেই। এবার প্রশ্নটা হচ্ছে যে প্রশাসন কি তাহলে কিছুই জানতো না? আজকে মাটির নিচ থেকে যে সার্ভিস রিভলভারটি উদ্ধার হয়েছে, আমরা জানি পুলিশ ফোর্সে কেউ চাকরি করলে তার ওয়েপন যদি সে মিসপ্লেস করে যায়, হারিয়ে যায়, তাহলে কিন্তু তার চাকরি চলে যেতে পারে। আজকে আমি এটার তদন্ত দাবি করছি যে সেই সার্ভিস রিভলভারটা কার নামে ইস্যু হয়েছিল সেটা দেখা হোক, এবং দেখা হোক যে সেই পুলিশ অফিসার আজকে চাকরি করছে না তার চাকরি চলে গেছে, না সে বহাল তবিয়তে তদন্ত দাবি করছে না। হ্যাঁ, তাহলেই বোঝা যাবে যে প্রশাসন ইনভলভ আছে কি নেই। দ্বিতীয় হচ্ছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে 54 দিন লেগে গেছিল, এবং সে যখন কোর্ট চত্বরে ঢুকছিল সে আঙুল নাড়াতে নাড়াতে হিন্দি সিনেমার হিরোর মতো তার পেছনে কিন্তু পুলিশের দল চাপরাশি আবদালির মতো যাচ্ছিল। আমার সঙ্গে এই মুহূর্তে যে দুজন অতিথি রয়েছেন, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এবং
প্রাক্তন সাংসদ ওই রাজ্যের প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু আপনাকে স্বাগত, এবং শুভজিৎ নস্কর রয়েছেন, অধ্যাপক শুভজিৎ নস্কর। আমি প্রদীপবাবু প্রথম আপনার কাছেই আসি। এনএসজি আরও একটি সংস্থা যা কংগ্রেসের আমলে, আরও নির্দিষ্ট করে বললে ইন্দিরা গান্ধী যখন এদেশে প্রধানমন্ত্রিত্ব করছেন তার আমলে তৈরি, এবং সম্ভবত ইন্দিরা গান্ধীর আমলে তৈরি শেষ এমন একটি সংস্থা যা একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এবং আমাদের তাজ হিসেবে, দেশের গর্ব হিসেবে এখনও কাজ করে চলেছে। তাকে কি সত্যি কোনো স্তরেতেই রাজনীতির জায়গাতে নামানো যায়, রাজনীতির প্রয়োজনে ব্যবহার করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী প্রসঙ্গে যেটা বলছেন, তিনি তার কোন প্রয়োজনে আমি বলছেন না, জানি না সেটা, কিন্তু এনএসজিকে কি এই প্রয়োজনে ব্যবহার করা যায়? না, এনএসজির ব্যাপারটা বলার আগে একটি কথা বলা খুব দরকার। সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় তো এর আগে কখনো এনএসজি আসেনি। পশ্চিমবঙ্গে এর আগে সিবিআই এসছে, কম এসছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিও এসছে, খুব কম এসছে। এমনকি মনমোহন সিং অবশ্য একবার চেয়েছিলেন যে কলকাতাতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি একটা দপ্তর খুলবেন বলে, হাব তৈরি হোক, কিন্তু সেটা জমির অভাবে করা সম্ভব হয়নি। বাদুর কাছে জমি দেখানো হয়েছে, জমি দেখানো কিন্তু হয়নি। আমি কথাগুলো বললাম এই জন্যই যে আমার মনে আছে আমি নরসিমহা রাও যখন ভারতের প্রধানমন্ত্রী, তখন একদিন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত খুব ভালো পরিচয় ছিল। ওনার সঙ্গে আমি তানজানিয়া গিয়েছিলাম। তা আমি বলেছিলাম, স্যার আপনি কলকাতায় আসছেন না কেন? তো বলো, কলকাতায় যেতে আমার সিকিউরিটি আমাকে অপোজ করে, কারণ ওখানে টেররিস্টদের ব্রিডিং গ্রাউন্ড, সুতরাং খুব সাবধানে যেতে হয়। আচ্ছা। এবং কলকাতায় তিনি যখন এসেছিলেন, আমার মনে আছে আমি সঙ্গে ছিলাম, রুট চেঞ্জ করে দিয়েছিল এসপিজি, মুহূর্তের মধ্যে রুট চেঞ্জ করে দিয়েছিল। আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে এই জায়গাটা কেন বাংলা এই জায়গায় পৌঁছলো, আজ এই জায়গায় পৌঁছলো কেন, এইটাই তো আজকের বাংলার মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। এনএসজিকে গালিগালাজ করতে কোনো লাভ নেই। এনএসজি তার যে কাজ, সেই কাজটা তাকে করতেই হবে, যেই বাধা দিক না কেন। কারণ এনএসজি তো ভারতের নিরাপত্তার জন্য পরিশ্রমটা করছে, কোনো ব্যক্তিত্ব স্বার্থের ব্যাপার নয়। ঠিক। আর তিনি কোনো ভোটের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নন। ঠিক। তিনি ইলেকশন কমিশন নন, তিনি পুলিশের লোক নন। তিনি আমাদের দেশের অভ্যন্তরে কতগুলো গোষ্ঠী তৈরি হয়ে আছে, এটা তো স্বীকৃত। ঠিক। সেই গোষ্ঠীগুলো আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার জন্য অনবরত বিদেশের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করে চলেছে। ঠিক। সেই জায়গাগুলোকে কে আটকাবে? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আটকাবে, এনএসজি আটকাবে। এদের মৌলিক দায়িত্ব হচ্ছে এই কাজগুলো করা। স্টেট গভর্নমেন্টের উচিত এদের সাহায্য করা, প্রশাসনের উচিত এদের সাহায্য করা।